ভাই, তোমার ওই চোখ মারা দেখে আমারই কলেজা কেঁপে উঠেছিল। আর তোরার কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখো। পাগল করে ছাড়লি মেয়েটাকে। রুদ্র, শিহাব আর আয়ান এক পাশে দাঁড়িয়ে বেশ আড্ডায় মেতে উঠেছে। নাচের রেশটা যেন এখনো তাদের কাটেনি। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আর আয়ান বারবার রুদ্রকে ওর ওই চোখ মারা স্টেপটা নিয়ে খেপাচ্ছে। কিন্তু এই উৎসবের রঙের মাঝেও এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে আছে সৃজনী। তার চোখের সামনে যেন রুদ্রের নাচ প্রতিটি মুহূর্ত বারবার রিওয়াইন্ড হচ্ছে। রুদ্র কেন বারবার তুরার দিকে তাকাচ্ছিল, আর সব শেষে ওই চোখ মারাটা, এটা কি তবে শুধুই মজা ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? সৃজনীর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সেদিন ও রুদ্র আর তুরার মাঝে অদ্ভুত কিছু একটা দেখেছিল, যা তাকে তখন থেকেই ভাবাচ্ছে। তার মনে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রুদ্র আর তুরার সম্পর্কটা আসলে কি? ওরা কি শুধুই ভাই বোন, নাকি এর বাইরেও অন্য কিছু? এই অন্য কিছু ভাবতেই সৃজনীর কলিজাটা যেন ভয়ে কেঁপে উঠল। সে গত কয়েকদিন তিলে তিলে রুদ্রকে নিজের মনের মণিকুঠায় সাজিয়ে নিয়েছে। যদি রুদ্রের জীবনে অন্য কেউ থাকে, তবে সৃজনীর কি হবে? তার এতদিনের ভালোবাসা কি তবে বালির বাঁধনের মতো ভেঙে পড়বে? সৃজনী আর নিজেকেও এই হাসি খুশি পরিবেশের সাথে মেলাতে পারল না। তার ভেতরটা এক অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে ঠিক করলো, আজ আর রুদ্রের সামনে যাবে না। রুদ্রকে ওভাবে অন্য কারোর দিকে তাকে হাসতে দেখা তার সহ্য হচ্ছে না। সে মনে মনে একটা কঠিন সংকল্প করল। আজ থাক, কাল তো বিয়ে। কাল সরাসরি তুরার মুখোমুখি হব। ওর মুখ থেকেই জানবো রৌদ্রর সাথে ওর আসল সম্পর্কটা কি। যদি কোনো ঘাপলা থাকে, তবে আমি তা কিছুতেই হতে দিব না। রাত তখন 12টা। সময়ের আর্ধে জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। বরের বাড়ির মানুষজন বিদায় নিল। সেই সাথে সৃজনীয় ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেল। খান বাড়ির আত্মীয় স্বজনরা সারা দিনের ক্লান্তিতে একে একে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে, কিন্তু এক কোণে তখনও আড্ডা জমিয়ে রেখেছে তুরা, তিথি, আরশি আর আরফারা। তারা কনে আরফাকে নিয়ে হাসাহাসি আর খুনসুটিতে ব্যস্ত। তাদের সাথে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রুদ্র, শিহাব আর আয়ান। আড্ডার মাঝে শিহাব হঠাৎ রুদ্রের কাঁধে এক চাপ দিয়ে মুচকি হেসে বলল, কি রে রুদ্র, আর কতক্ষণ এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? মনে রাখিস, নিজে উদ্যোগ নিয়ে নিয়ে না আসলে বউ কিন্তু জীবনেও আসবে না। সুযোগ বুঝে ছো মারতে হয়। বলেই শিহাব আর কোনো কথা না বাড়িয়ে সোজা তিথিদের আড্ডার দিকে পা বাড়ালো। শিহাবকে আসতে দেখে আরশি লজ্জায় একদম কুঁকড়ে গেল। মাথাটা নিচু করে নখ খুঁটতে লাগলো। তিথি শিহাবকে দেখে ফাজলামি করে বলল, কি শিহাব ভাই, এত রাতে এদিকে যে বউ নিতে এসেছেন বুঝি? শিহাব দাঁত বের করে হেসে জবাব দিল। সবই যখন বুঝো তখন আবার প্রশ্ন করো কেন শালি সাহেবা? কথাটা শেষ করে শিহাব কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় আরশিকে পাজা কোলে করে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে তিথি, তুরা আর আরফা হো হো করে হেসে উঠল। আরশি তো লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আর লজ্জা লুকানোর চেষ্টা করলো। শিহাব কারো কথা তোয়াক্কা না করে আরশিকে কোলে নিয়ে গটগট করে নিজেদের রুমের দিকে রওনা দিল। রুমে ঢুকে দরজাটা পা দিয়ে ঠেলে বন্ধ করতেই আরশি শিহাবের বুকে ছোট ছোট কিল ঘুষি মারতে শুরু করলো। সে ফিসফিস করে রাগী গলায় বলল। শিহাব আরশির একদম চোখের মনি বরাবর তাকালো। ওর দৃষ্টিতে আজ কোনো কাঠিন্য নেই, আছে শুধু এক সমুদ্র নেশা আর অধিকার। শিহাব শান্ত গলায় বলল, আমি তো আগেই বলেছি আরশি, তোমাকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরলেও আমার একটু লজ্জা লাগবে না। আর ওখানে তো শুধু শালীরা ছিল। যাই হোক, ওসব ছাড়ো। এখন তুমি একদম সুস্থ। এতদিন অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি, কিন্তু আজ আর পারছি না। আজ আমি তোমার ওই মধুর সাগরে হারিয়ে যেতে চাই। আজ সারা রাত তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে চাই আমি। শিহাবের এমন সরাসরি আর মাদকতা ভরা কথায় আরশি যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথাটা আরো নিচু করে শিহাবের পাঞ্জাবির বোতাম নিয়ে নাড়াচাড়া করতে লাগলো।
আরশির নীরবতা দেখে শিহাব এবার আরো কাছে সরে এলো। ওর তপ্ত নিঃশ্বাস এখন আরশির কানের লতিতে আশ্রে পড়ছে। শিহাব ফিসফিস করে পুনরায় বলল, আরশি, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আমার আগের ব্যবহারগুলোর জন্য আমি লজ্জিত, কিন্তু আজ আমাকে বাধা দিও না প্লিজ। আজ আমাকে মিশে যেতে দাও তোমার সাথে। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার সব পুরনো কষ্ট ফুরিয়ে দেব। আমার দেওয়া প্রতিটি আঘাতের দাগ মুছে দেব আমার স্পর্শ আর নিবিড় আদরে। আজ রাতে আমি তোমাকে নতুন করে নিজের করে দিতে চাই। আরশি কোনো কথা বলল না, শুধু লজ্জায় নিজের মুখটা শিহাবের চওড়া বুকে শক্ত করে গুঁজে নিল। আরশির এই নীরবতা আর বুকের উষ্ণতাই শিহাবকে বুঝিয়ে দিল যে তার বউ আজ পুরোপুরি ধরা দিয়েছে। শিহাবের ভেতর যেন তখন 28 বছরের জমানো তুফান বইছে। সে আরশিকে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে একটু শয়তানি হাসি দিয়ে বলল, আজকে আর রক্ষা নেই আরশি, তোমার কাঠ ভেঙে চুরমার করে ফেলবো আজ। এই 18 বছরের সব উপাস আজ ভাঙবে। তৈরি হও আমার মহারানী। বলেই শিহাব আরশিকে পাজা কোলে করে খাটের মাঝখানে ছুঁড়ে মারল। আরশি উফ বলে ধপ করে খাটে গিয়ে পড়ল। শিহাবের তখন তর সইছে না। সে দাঁতে দাঁত চেপে রোমান্টিক এক লাফে খাটের উপরে ঝাঁপ দিল। কিন্তু শিহাবের শরীরের ভার আর সেই ঝাঁপের গতি সহ্য করার ক্ষমতা বোধহয় বেচারা খাটের ছিল না। শিহাব ঝাঁপ দিতেই আচমকা পুরো খাটটা বিশ্রীভাবে নড়ে উঠল এবং ঠাস করে একটা কান ফাটানো শব্দে মাঝখান দিয়ে ভেঙে চৌচির হয়ে গেল। মুহূর্তের মধ্যেই রোমান্টিক আবহাওয়াটা যেন একদম কমেডির নাটকে পরিণত হলো। খাট ভেঙে শিহাব আর আরশি একদম নিচের মেঝেতে পড়ে গেল। আরশি ব্যথায় আর ভয়ে আর্তনাদ করে উঠল। ও মা গো, আমার কোমর গেল রে। শিহাবের কোমরে বেশ ভালোই চোট লেগেছে। একটা বিটকেল ব্যথা মেরুদণ্ড বেয়ে যেন মস্তিষ্কে গিয়ে লাগছে। কিন্তু সে তো শক্তপোক্ত পুরুষ মানুষ, তাই মুখ দিয়ে কোনো আর্তনাদ করলো না, শুধু দাঁত চেপে ব্যথাটা হজম করে নিল। পাশে তাকিয়ে দেখলো আরশি ব্যথায় কোকাচ্ছে। শিহাব তড়িঘড়ি করে বলল, আরশি, শোনাবো আবার? বেশি ব্যথা পেয়েছো? দেখি কোথায় লেগেছে। আরশি তখন রাগে আর ব্যথায় ফুঁসছে। সে নিজের কোমরটা হাত দিয়ে চেপে ধরে রাগী গলায় বলল, হয়েছে আপনার বাসর করার স্বাদ মেটানো। আরে বাবা, এভাবে কেউ খাটের উপর ঝাঁপ দেয়? আমার কোমরটা তো আজ গেল রে। উফ, কি ব্যথা। শিহাব আর কথা না বাড়িয়ে সাবধানে আরশির কাছে গিয়ে ওকে টেনে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। তারপর কপাল কুঁচকে খাটের ভঙ্গ দশার দিকে তাকে বলতে লাগলো, আরে আমার কি দোষ? তোমার বাবা কি তোমাকে একটা মজবুত খাটও কিনে দিতে পারলো না? একটা সাধারণ ঝাঁপ দিতে এই খাটটা একদম পটল তুললো। আরে এই সামান্য ঝাঁপি যদি সহ্য করতে না পারে, তবে এই খাট আমার এই ভরপুর আদরের লোড নেবে কিভাবে? কপালটাই খারাপ আমার। বাসর করতে এলাম আর খাট ভেঙে নিচে পড়লাম। শিহাবের কথা শুনে আরশি রাগের মাথায়ও হেসেই দিত যদি না কোমরের ব্যথাটা এত বেশি হতো। সে শিহাবের বুকে একটা কিল মেরে বলল, এখনো আপনার মুখে এসব কথা আসছে? এখন এই ভাঙা খাটে রাত কাটাবেন কিভাবে শুনি? সবাই জানলে তো লজ্জায় আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। শিহাব আরশিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে দাঁত বের করে হাসলো। ব্যথার চেয়েও সে যেন এখনই এই পরিস্থিতির মধ্যে অন্যরকম এক গর্ব খুঁজে পাচ্ছে। শিহাব হাসতে হাসতে বলল, আরে বউ, কি আর হবে? বাসর হওয়ার আগেই খাট ভেঙে পড়লো। সকালে যখন সবাই রুমে এসে দেখবে খাট ভাঙা, তখন রৌদ্র আর আয়ানরা বলবে, শিহাব তুই তো জিনিয়াস রে, এক রাতেই খাট ভেঙে তছনছ করে ফেলেছিস। আমার মান সম্মান তো একদম আকাশচুম্বী হয়ে যাবে। বাসর করার আগে এত প্রশংসা আমি হজম করতে পারবো না। আরশি রাগে আর লজ্জায় এবার শিহাবকে জোরে একটা ধাক্কা মেরে কোনো মতে মেঝে থেকে উঠল। সে মুখ ঝামটা দিয়ে বলল, রাখুন আপনার জিনিয়াসগিরি, লোক হাসানো ছাড়া আর কিছু না। আরশি আর কোনো কথা না বাড়িয়ে বিছানার চাদরটা টেনে নিল এবং একটা বালিশ দখল করলো। তারপর চাদরটা মেঝের এক কোণায় সুন্দর করে বিছিয়ে বালিশ দিয়ে ধপ করে শুয়ে পড়ল। শিহাব এতক্ষণ হাঁ করে আরশির কাণ্ড দেখছিল। সে বুঝতেই পারেনি আরশি এত দ্রুত ফ্লোরে শিফট হয়ে যাবে। শিহাব কিছুক্ষণ মেঝেতে ভেঙে পড়ে থাকা খাটের পায়ার দিকে তাকালো। তারপর গালে হাত দিয়ে করুণ মুখে দীর্ঘশ্বাস ফেলে বলল, বালের খাট, বাসর করার আগেই ভেঙে পড়লি।
আর আমি কমপক্ষে 10টা মিনিট তো টিকতি। আর আমি দেখিস তোর জীবনে কোনোদিন বিয়ে হবে না, কোনোদিন কোনো লেডিস কার্ড তোর পাশে এসে দাঁড়াবে না। চিরকাল তুই এভাবেই ব্যাচেলর কার্ড হয়ে পড়ে থাকবি। এটাই আমার মতো এক অসহায় মজলুম স্বামীর অভিশাপ। যা, তোরে আজই ত্যায্য করলাম। শিহাবের এমন অদ্ভুত আর করুণ অভিশাপ শুনে আরশি মেঝেতে শুয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে বালিশে মুখ গুজে হাসতে হাসতে বলল, ওগো আমার অভিশাপ স্বামী, খাট তো আর মানুষ না যে ওর বিয়ে হবে, খাটকে অভিশাপ দিয়ে কি হবে? শিহাব তখনও রাগে ফুঁসছে। সে ঝাড়ি দিয়ে বলল, চুপ করো আরশি, এই খাট নিশ্চয়ই বিএসটি অনুমোদিত ছিল না। আমার মতো জলজান্ত জিনিয়াসকেও রিজেক্ট করে দিল। আজ থেকে ওর নাম অভিশপ্ত খাট। কালি ওরে দিয়া লাকড়ি বানায়া আরফার বিয়ে রান্না বান্না করাবো, তবেই আমার শান্তি। শিহাব মেঝেতে বসে নিজের কোমরে হাত দিয়ে ঘষছে আর এক দৃষ্টিতে ভাঙ্গা খাটটার দিকে তাকিয়ে আছে। তার মুখটা দেখে মনে হচ্ছে এইমাত্র সে বিশ্বযুদ্ধে হেরে ফিরেছে। আর সে তখনও চাদর গায়ে দিয়ে মেঝেতে শুয়ে ফিকফিক করে হাসছে। আর সে শিহাবের হাতটা টেনে ধরে হাসতে হাসতে বলল, থাক, অনেক হয়েছে, এখন চুপচাপ এই মেঝেতে শুয়ে পড়েন। আজকে রাতেই অভিশপ্ত ভাঙা খাটের পাশে ফ্লোরেই কাটুন। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশ নিয়ে আরশির চাদরের এক কোণা গায়ে দিয়ে আরশিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল এবং আপন মনে বিড়বিড় করল, বিয়ে করে বাসর করতে আসলাম ঘরে, আর রাত কাটাতে হচ্ছে জেলের কয়েদিদের মতো ফ্লোরে। শালা খাট, তোর কপালে লাকড়ি হওয়া ছাড়া আর কিছু নেই। দেখিস তোর কপালে দুঃখ আছে সকালে। ক্লান্ত শরীরে তুরা রুমে আসলো, কিন্তু রুমের মাঝপথে যেতেই রুদ্র বিদ্যুৎ বেগে ভেতরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দিল। দরজার সেই আওয়াজে তুরার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চমকে পেছনে তাকাতেই দেখল রুদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটে এক অদ্ভুত শয়তানি হাসি। তুরা একটু ঘাবড়ে গিয়ে রুদ্রের সেই হাসি মাখা মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আপনি এইভাবে কেন হাসছেন? রুদ্র কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে শিকারী চিতার মতো এগিয়ে এসে এক ঝটকায় তুরাকে পাজা কোলে করে বুকে তুলে নিল। তুরার কানের কাছে রুদ্রের তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ল, যা তুরার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। রুদ্র নেশাতুর চোখে তাকিয়ে বলল, জানো না কেন হাসছি? আজ সেই রাত, আজ আমাদের ভালোবাসা হয়তো জন্ম হবে আমাদের ভালোবাসার এক নতুন অংশ। আজকে তোমাকে আমি বাচ্চার আম্মু না বানানো পর্যন্ত এক মুহূর্তের জন্য ছাড়ছি না। তুরা লজ্জায় আর রাগে আড়ষ্ট হয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু রুদ্রের সেই তৃষ্ণার্ত চাহনির সামনে ওর সব কথা গলায় আটকে গেল। রুদ্রের আর সময় নিল না, সরাসরি তুরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং আদিম এক উত্তেজনা নিয়ে ঝাঁপিয়ে পড়ল তুরার ওপর। মুহূর্তেই তাদের তপ্ত নিঃশ্বাসে মিশে একাকার হয়ে গেল। তুরা আর বাধা দেওয়ার শক্তি পেল না। সে শুধু চোখ বুজে মুখ বুজে সহ্য করতে লাগলো তার এই পাগল স্বামীর বুনো উষ্ণতা আর নিবিড় আদর। ঘরের প্রতিটি কোণ তখন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আর এভাবেই দুজনের আবারও হারিয়ে গেল এক অতল আর রহস্যময় ভালোবাসার সাগরে। পরের দিন সকালবেলা খানবাড়ির উঠোন জুড়ে আজ উৎসবের জোয়ার। সকাল হতেই সানাইয়ের সুর আর হইচইয়ে পুরো বাড়ি মুখরিত। বাড়ির বড়রা কেউ বরণ ডালা সাজাতে ব্যস্ত, কেউ আবার মেহমানদের আপ্যায়নের তদাকরি করছে। রান্নার বিশাল চুলা জ্বলে উঠেছে পেছনের উঠোনে, সেখান থেকে ঘি আর গরম মশলার সুঘ্রাণ মম করছে। ছোটরা নতুন জামা পরে ছুটোছুটি করছে, আর মেয়েরা একে অপরের হাতে মেহেদি লাগাতে ব্যস্ত। এক কথায় বিয়ের সকালে একটা বনেদি বাড়ি যে জাঁকজমক থাকে, খান বাড়িতে আছে তারই মহোৎসব। কিন্তু এই হইচইয়ের মাঝেও রুদ্র আর তুরার ঘরে ছিল এক মায়াবী নিস্তব্ধতা। সকাল 9টায় রুদ্রের ঘুম ভাঙল, আর চোখ খুলেই তার চোখ যেন আটকে গেল ড্রেসিং টেবিলের সামনে। লাল টকটকা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তুরা, চুলগুলো ভেজা, এখনো টপটপ করে পানি পড়ছে, মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে শাড়ি পরেছে। তুরা তোয়ালে দিয়ে নিজের মাথার চুল মুছতেছিল।
হঠাৎ আয়নায় দেখলো রুদ্র তাকিয়ে আছে তার দিকে। সেই চাহনিতে কেমন এক অদ্ভুত নেশালো দৃষ্টি। তুরা সরাসরি রুদ্রের দিকে ঘুরে বলল, ওইভাবে তাকিয়ে আছেন কেন? শাড়ি পরেছি বলে কি বেশি খারাপ লাগছে? তুরার কথায় রুদ্র সামান্য হেসে ধীরে ধীরে বিছানা থেকে উঠে একদম তুরার কাছে এসে দাঁড়ালো। এক টানে তুরাকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরল। তুরার ভিজে চুলে ঘ্রাণ রুদ্রের স্নায়ুতে এক নতুন মাদকতা জড়িয়ে দিল। রুদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, খুব খারাপ লাগছে। এতটাই খারাপ লাগছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এভাবে কেন শাড়ি পরো? আমাকে পাগল করার জন্য? আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তোরা, তোমার এই রূপ দেখে মনে হচ্ছে আজকের দিনটা আমাদের এই রুমেই কাটবে। বিয়ের উৎসব অন্য কেউ সামলাক। রুদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার ঘাড়ে লাগতেই তুরা শিউরে উঠল। তুরা রুদ্রের শক্ত বাহুডোর থেকে ছাড়া পেতে ছটফট করতে করতে বলল, ছাড়ুন বলছি, অশুভ কোথাকার। সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, এখন আবার অশুভতম করার ধান্দা। ছাড়ুন। রুদ্র তবুও ছাড়ল না, বরং তুরাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে পিষে ফেলে তুরার ভিজে চুলের মাদকতার ঘ্রাণ নিতে নিতে ঘাড়ের নিচে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তুরার সারা শরীর এক অজানা বিদ্যুৎ তরঙ্গে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই রুদ্র নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার আঙ্গুলগুলো ক্ষিপ্ততার সাথে তুরার পেটের দিকে চলে গেল। এক টানে তুরার ব্লাউজের ফিতাটা আলগা করে দিয়ে সে ক্ষুধার্থের মতো তুরার নরম ঘাড়ে তার কাঁধে তপ্ত চুমু খেতে লাগলো। তুরা ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ ধস্তাধস্তি করতে করতে হাঁপাতে হাঁপাতে বলল, উফ রুদ্র, পাগল হয়ে গিয়েছেন আপনি। আমি মাত্রই গোসল করলাম, প্লিজ স্টপ ইট। রুদ্র থামল না, বরং তুরার ঘাড়ের খাজে মুখ গুজে দিয়ে রুদ্ধ শ্বাসে ফিসফিসিয়ে বলল, জান, প্লিজ, জাস্ট ওয়ান মোর টাইম। আমার জন্য আরেকবার করো। আমি সত্যি আর পারছি না। তোমাকে এইভাবে দেখলে আমি মরে যাব। আই নিড ইট সো ব্যাডলি তোরা। আই এম লুজিং মাই মাইন্ড। আই জাস্ট ক্যান্ট কন্ট্রোল দিস ডিজায়ার এনিমোর। তুরা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র ওকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বিছানায় আছড়ে ফেলল। দ্বিতীয়বারের মতো আবারও সে ঝাঁপিয়ে পড়ল তুরার উপর। তুরা হাত দিয়ে রুদ্রের চওড়া বুক ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু রুদ্রের সেই বুনো আসক্তির কাছে তার সব প্রতিরোধ বালির ধারার মতো ধসে গেল। শেষ পর্যন্ত তুরা হাল ছেড়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। রুদ্রের মাতাল করা ভালোবাসার তীব্র স্রোতে নিজেকে পুরোপুরি সঁপে দিল। বাইরে যখন খান বাড়ির উঠোনে বিয়ের শোরগোল বাড়ছে, তখন রুদ্র এই সকালে আবারও মেতে উঠল তুরার শরীরের ভাঁজে এক আদিম আর উদাম মত্তায়। তিথি শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। হঠাৎ দেখলো বিছানায় আয়ান নাক ডেকে বেঘরে ঘুমাচ্ছে। তিথি আয়ানের সেই নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে বলল, রাতে একটু শান্তিতে ঘুমাতে দাও নাই, আর এখন নিজে খুব শান্তিতে ঘুমাচ্ছ। দাঁড়াও, দেখাচ্ছি তোমায় মজা। তোমার ঘুম আমি আজ হারাম করে ছাড়ব। বলেই তিথি নিজের ভেজা চুলগুলো আয়নের মুখের একদম সামনে নিয়ে গেল। তারপর তোয়ালে দিয়ে ইচ্ছে করেই চুল জোরে জোরে ঝাড়া দিতে লাগলো। চুলের হিমশীতল পানির ফোঁটাগুলো টপ টপ করে বৃষ্টির মতো গিয়ে পড়ছে আয়ানের মুখে। আয়ান ঘুমের ঘোরে বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। কয়েকবার হাত দিয়ে পানি সরানোর চেষ্টা করেও যখন পারল না, তখন সে ধরপড় করে চোখ খুলল। চোখের সামনে তিথির এই শয়তানি হাসি আর চুলের ঝাপটা দেখে আয়ান তেলে বেগুনে জ্বলে উঠল। আব্বি শালি, তোর চুল ঝাঁকানোর দরকার তো দূরের কথা, আমার মুখের কাছে এসে এই শ্রাবণ মাসের ধারা নামানোর মানে কি? পানিতে কি আমাকে ডুবিয়ে মারার প্ল্যান করেছিস? তিথি মুখে এক আকাশ শান্ত ভাব এনে একদম ভালো মানুষের মতো বলল, আরে মারতে যাবো কেন? তোমাকে সাহায্য করলাম। এই যে দেখো, 10টা বেজে গেছে, অথচ এখনো ঘুম থেকে ওঠোনি। নিজের বোনের বিয়ে আজ হয়তো ভুলে গিয়েছো, তাই একটু সাহায্য করলাম আর কি। কৃতজ্ঞতা না জানিয়ে উঁচু বকা দিচ্ছ। তিথির কথায় আয়ান এক ঝটকায় দেওয়ালে ঝুলানো ঘড়ির দিকে তাকালো। দেখলো সত্যি সত্যি 10টা বাজতে আর সামান্য কিছু সময় বাকি। আয়ান এবার কপালে হাত দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। তারপর তিথির দিকে তাকিয়ে মুখটা করুণ করে বলল, বুঝলাম। তো এইভাবে পেতনির মতন কেন ঘুম ভাঙালি? একটু ভালো করেও তো ঘুম ভাঙাতে পারতি। এই ধর, এই যে আয়ন জানো বাবু, শুনছো?
দেখো 10টা বেজে গেছে, উঠতে হবে না? ওঠো সোনা। এইভাবে তো ঘুম ভাঙাতে পারতি। আচ্ছা তিথি, তুই কি আমার বউ নাকি কোনো ডাইনি বলতো? সারাক্ষণ খালেই ঝগড়া করিস কেন রে? আমি কি তোর কোনো শত্রু নাকি? একটু ভালোবাসলে আমার শ্বশুর আব্বার কোন গোদাম খালি হয়ে যাবে শুনি। আয়ানের কথা শুনে তিথি মুখ ভেঙচি কেটে আয়ানের সামনে এসে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে তীব্র ক্ষোভের সাথে বলল, ভালোবাসবো? তাও আবার তোমাকে? হাহ, তুমি আমাকে শুরু থেকেই যে পরিমাণ কষ্ট দিয়ে এসেছো তা এখনো মনে পড়লে আমার হাতটা কেঁপে ওঠে। আর আমি কি না সেই পাষাণ মানুষকে ভালোবাসবো? ছাই বাসবো। তিথির প্রতিটি শব্দ যেন বিষের মতো আয়ানের বুকে গিয়ে বিঁধল। আয়ান দমে গেল না, বরং ধীর পায়ে এগিয়ে এসে একদম তিথির পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিফলনে দুজনের চোখাচোখি হলো। আয়ান এবার একদম নিচু আর মুখমূলের মতো নরম স্বরে বলল, তিথি, আমি জানি ছোটবেলা থেকেই তোর সাথে আমার সাপে নেউলের সম্পর্ক ছিল। তোকে কারণে অকারণে অনেক বকেছি, অনেক ছোট করেছি, তোকে সহ্যই করতে পারতাম না। কিন্তু তিথি, সময় তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সেই রাগী আয়ান আর জেদি তিথির ঝগড়া আজ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এসে ঠেকেছে। কথাটা বলেই আয়ানের কণ্ঠস্বর আরো বুঝে এলো, যেন হৃদয়ের গভীর থেকে কোনো এক গোপন হাহাকার বেরিয়ে আসছে। সে করুণ আর মিনতি ভরা স্বরে আবার বলল, চল না তিথি, বিষাক্ত অতীতটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আমরাও বাকিদের মতন স্বাভাবিক স্বামী স্ত্রী হয়ে উঠি। আমরাও একটু একে অপরকে ভালোবাসতে শিখি। আমি কথা দিচ্ছি তোকে, আজকের পর থেকে আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই তোর নিজের মতন স্বাধীনভাবে চলবি। আমি শুধু তোর কাছে স্বামী হিসেবে একটুখানি সম্মান চাই। তোকে আগলে রাখা আর চোখ বন্ধ করে বিশ্বাস করার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিস। কথা দিচ্ছি, কখনো তোকে অবিশ্বাস করে ছোট করব না। একজন স্ত্রী হিসেবে সমাজে যতটুকু সম্মান প্রাপ্য আমি তার চেয়েও বেশি তোকে দেব। চল না তিথি, সব দূরত্ব ঘুচিয়ে আমরা এক হয়ে যাই। আয়ানের এই ভেজা কণ্ঠ আর আকুতি ভরা কথাগুলো শুনে তিথির হাতের তোয়ালেটা যেন স্থির হয়ে গেল। চুল মোছা ভুলে সে বিমূর্ত হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়নার সেই প্রতিচ্ছবিতে দেখলো আয়ান তার ঠিক পেছনে দাঁড়িয়ে একরাশ গভীর ভালোবাসা আর সজল চোখে তার সম্মতির অপেক্ষা করছে। যে আয়ান ছিল সব সময় রুক্ষ আর বদমেজাজি, তার চোখে আজ এমন নিঃশর্ত আত্মসমর্পণ দেখে তিথির বুকের ভেতরটা অদ্ভুত হাহাকার করে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁট জোড়া কাঁপতে থাকলেও মুখ ফুটে কোনো কথা বলল না। রুমের নিস্তব্ধতা যেন এক অদ্ভুত আবেগে ভারী হয়ে উঠল। আয়ান যেন এক অদ্ভুত মায়াবী মানুষে পরিণত হলো। তিথির নিথর নীরবতা দেখে আয়ান দমে গেল না, বরং পরম মমতায় তিথির দু কাঁধ আঁকড়ে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তিথি আড়ষ্ট হয়ে রইল, মাথা নিচু করে আয়ানের বুক বরাবর তাকিয়ে রইল সে। আয়ান নিজের তপ্ত হাতের তালু দিয়ে তিথির দু গাল আগলে ধরল, তারপর আলতো করে ওর মুখটা উঁচিয়ে ধরল নিজের দিকে। আয়ান তিথির গভীর চোখের মণি দুটিতে নিজের সরাসরি দৃষ্টি গেঁথে দিয়ে কাঁপা কাঁপা গলায় আয়ান বলল, বিশ্বাস কর তিথি, আমার এই ভালোবাসা কোনো নাটক নয়, কোনো মিথ্যা নয়, প্রলোভন নয়। আমার এই ভালোবাসা ধ্রুব সত্যের মতন পবিত্র। আমি হয়তো আগে অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি তোকে সত্যি পাগলের মতন ভালোবেসে ফেলেছি রে। আমি এই বাকি জীবনটা তোর সাথে কাটাতে চাই। এই পুরো পৃথিবীটা তোর হাতে হাত ধরে হাঁটতে চাই। আমার এই শূন্য জীবনটাকে তোকে দিয়ে সাজাতে চাই আমি। আয়ানের কণ্ঠের সেই আকুতি আর চোখের গভীর তৃষ্ণা দেখে তিথির মনে হলো ওর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। ওর বুকটা এমনভাবে ধকধক করছে যেন ও ঠিক মতো শ্বাস নিতে পারছে না। আয়ানের নেশাতুর চাহনি ওকে একদম পাথর করে দিচ্ছে। তিথি ঝট করে চোখ নামিয়ে নিল। ওর হাতের তোয়ালেটা এক হাত দিয়ে অন্য হাতে সজোরে কসলাতে কসলাতে তোতলানো গলায় শুধু এটুকুই বলতে পারল, আসলে আয়ন ভাইয়া, আমাকে এখন নিচে যেতে হবে। আমার আমার নিচে অনেক কাজ আছে। বলেই তিথি আয়ানের হাতের বাঁধন থেকে এক প্রকার ছিটকে বেরিয়ে এলো। আয়ানের ওই
সম্মোহনীয় দৃষ্টি থেকে বাঁচার জন্য সে কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়ান নিস্তব্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তিথির চলে যাওয়ার পথের শূন্যতার দিকে তাকিয়ে সে একটা তপ্ত আর দীর্ঘশ্বাস ফেলল। আয়ানের মনে হলো পাথরের বুকে ফাটল ধরেছে ঠিকই, কিন্তু সেই পাথর গলতে হয়তো আরও কিছুটা সময় প্রয়োজন। দুপুর 2টা। খানবাড়ি এখন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। বর নেহাল তার বিশাল বহন নিয়ে চলে এসেছে। সদর দরজার গেট ধরার ধুমধাম শেষে নেহালকে বরণ করে নিয়ে গিয়ে সাজানো আসনে বসানো হয়েছে। ওইদিকে অন্দর মহলে আলফাকে বধূ বেশে সাজানোর শেষ মুহূর্তেই তোড়জোড় চলছে। রাজ্যের রূপবর্তী মেয়ে আলফাকে ঘিরে রাজ্যের গল্পে মেতে আছে। টুরা আজ পরেছে কালো রঙের এক অপূর্ব জর্জেট গাউন। কালো রঙের সেই মায়াবী পোশাকে ওকে যেন কোনো রূপকথার অপ্সরা লাগছে। রুদ্রও তুরার সাথে ম্যাচিং করে পরেছে কুচকুচে কালো এক পাঞ্জাবি। দুজনকে একসাথে দেখলে মনে হচ্ছে যেন কোনো ম্যাগাজিনের পছন্দ থেকে উঠে আসা মারাত্মক সুন্দর এক জুটি। রুদ্র আর আয়ান প্যান্ডেলে খাবারের তদারকিতে ব্যস্ত। মানুষের ভিড়ে ঘামছে। শিহাব আরশিকে সাথে নিয়ে পরিচিত অতিথিদের সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু এই আনন্দের মেলায় তুরার মনটা ভীষণ খারাপ। সবাই যার যার কাজে বা আড্ডায় এতই মগ্ন যে কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, যেন এই বাড়ির কেউই না। অবহেলায় যন্ত্রণায় তুরা গাল ফুলিয়ে এক কোণায় বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পেছন থেকে এক তীক্ষ্ণ মেলি কণ্ঠস্বর ভেসে এলো। হাই, আমি সৃজনী। তুরা সৃজনীর আপাদমস্তক দেখে নিয়ে একটা শুকনো মুচকি হাসি দিয়ে জবাব দিল। আমি তুরা। সৃজনী এবার তার কালকের প্ল্যান করা বিষাক্ত চালটা চেলে হালকা স্বরে বলল। রৌদ্রের কাকাতো বোন, রাইট? মুহূর্তেই তুরার বুকের ওপর ভাঁজ করা হাত দুটো শিথিল হয়ে নেমে এলো। সৃজনীর সাথে তুরার এইমাত্র পরিচয় হলো, অথচ এই মেয়ে রুদ্রের নামটা এত সহজভাবে নিচ্ছে কিভাবে, এবং রুদ্রকে চিনেই বা কিভাবে? তুরাকে কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সৃজনী বুঝে নিল ঘাবলা তো নিশ্চয়ই আছে, আর তার কথা তুরার তীরের নিশান একদম ঠিক জায়গায় লেগেছে। সৃজনী এবার আগুনে ঘি ঢেলে দিয়ে বলল। অবাক হচ্ছ? অবাক হচ্ছ তো আমি রৌদ্রকে কিভাবে চিনলাম? আসলে আমি একাই রৌদ্রকে চিনি না, রৌদ্র আমাকে খুব ভালো করে চেনে। আমরা দুজন ঠিক কতটা ক্লোজ সেটা বলে বোঝাতে পারবো না। তুরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মাথার ভেতরটা এক নিমিষে চক্কর দিয়ে উঠল। সৃজনী তুরার ফ্যাকাশে মুখ দেখে নিশ্চিত হলো যে তার শিকার জালে ফেসেছে। সে এবার মিথ্যার জালটা আরো বিস্তার করে বলল। জানো, তোমার এই ভাইয়া রৌদ্র অনেক ভালো। আমি এই রকম হীরের টুকরো ছেলে খুব কমই দেখেছি। শুধু তাই না, রৌদ্র সেদিন আমাকে নিজে ড্রাইভ করে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসেছিল। তুরার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বুকের ভেতরটা মুহূর্তেই শূন্য হয়ে এক অসহ্য তীব্র জ্বালা শুরু হলো। তুরা তবুও নিজেকে সামলে নিয়ে ধরা গলায় প্রশ্ন করল। তুমি কে? আর তোমার সাথে রোদ্রের পরিচয়টা বা কিভাবে? সৃজনী এবার আরো দ্রুত হয়ে উঠল। সে এক রহস্যময় শয়তানি হাসি দিয়ে তুরার দিকে হাত বাড়িয়ে দিল। আরে তেমন কিছুই না, এমনি একটু একটু পরিচয়। যাই হোক, বন্ধু হবে। সৃজনীর মুখে এই রহস্যময় লজ্জার হাসি তুরার বুকের ভেতর যেন কালবৈশাখীর ঝড় তুলে দিচ্ছে। এটাই তো স্বাভাবিক। পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারে না তার স্বামীকে অন্য কারো পাশে। তুরা নিজের ভেতরের সবটুকু কষ্ট আর হাহাকার চেপে ধরে জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে সৃজনীর বাড়ানো হাতে হাত রেখে শুধু বলল। হুম। সৃজনী মুহূর্তেই হাত দুলিয়ে একটা বিজয়ী মুচকি হাসি দিয়ে ভিড়ের মাঝে মিলিয়ে গেল। তুরা পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর তখন অদ্ভুত এক ভয় আর সন্দেহর বিষ দানা বাঁধছে। রুদ্র তাকে ভার্সিটি পৌঁছে দিয়েছে। সিসি, এইসব ও কি ভাবছে? পরক্ষণেই তুরা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মনে মনে ভাবলো, না না, রুদ্র এমনটা করতে পারে না।
হয়তো রাস্তাঘাটে কোনোভাবে দেখা হয়েছে, পরিচিত হতেই পারে। কারোর সাথে পরিচয় হওয়া মানেই তো আর খারাপ কিছু নয়। এসব যুক্তিতে তুরা নিজেকে শান্ত করার চেষ্টা করলেও তার বুকের ভেতরটা তখনও অকারণেই ধকধক করছে। হঠাৎ রুদ্র হাসতে হাসতে তুরার সামনে এসে দাঁড়ালো। তপ্ত দুপুরে এক চিলতে শীতল বাতাসের মতো সে তুরার সামনে এসে আলতো করে তুরার গাল টেনে দিয়ে বলল, কি হয়েছে আমার বউটার? এভাবে গাল ফুলে আছে কেন? তুরা বিমূর্ত হয়ে রুদ্রের সেই উজ্জ্বল চোখের দিকে তাকালো, যে চোখে কেবলই মায়া আর ভালোবাসার খেলা করছে। কিন্তু তুরার মনের গহীনে তখন সন্দেহের এক বিষাক্ত সাপ ফোনা তুলছে। সে মনে মনে ভাবল, এই রুদ্র কি সত্যি বদলেছে, নাকি সে আগের মতোই আছে? আবারও কি সে পুরনো সেই নারী নেশায় ডুবে যাবে? তুরাকে এভাবে অদ্ভুত আর স্থিরভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র হালকা ভ্রু কুঁচকে শুধালো, কি হয়েছে তোরা? তোমার দেখে মনে হচ্ছে কোন একটা গভীর বিষয় নিয়ে তুমি চিন্তিত। তুরা মুহূর্তেই নিজেকে সামলে নিল। বুকের ভেতরটা ধকধক করলেও মুখে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে থমথমে গলায় বলল, কই না তো, আসলে আমি আপনাকে দেখছিলাম, আপনি কত সুন্দর তাই ভাবছিলাম। রুদ্র তুরার কথা শুনে ফিক করে হেসে উঠল। সেই হাসিতে কোনো লুকোচুরি ছিল না। সে আমোদের স্বরে বলল, হঠাৎ এ কথা বলছো যে? মনে হচ্ছে যেন আগে আমাকে কখনো দেখোনি। কথাটা বলার সাথে সাথেই অন্য পাশ থেকে রুদ্রের ডাক পড়ল। কোনো এক জরুরি প্রয়োজনে কেউ তাকে খুঁজছে। সে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও তুরার গালটা মায়ায় টেনে দিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে থেকো না বউ, আমি সত্যিই পাগল হয়ে যাই। আর জানোই তো আমি পাগল হলে কি করে বসি। মুহূর্তেই তুরার গাল দুটো লজ্জায় আসক্ত হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। রুদ্র হালকা চালে হাসতে হাসতে আবারও মানুষের ভিড়ে মিশে গেল। খানবাড়ি সন্ধ্যা 7টা। সন্ধ্যার পর খানবাড়িতে আনন্দের জোয়ারে বইতে শুরু করলো। আরফা আর নেহালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই নবদম্পতিকে ঘিরে মজা আর দুষ্টুমিতে মেতে উঠল। ঠিক সেই মুহূর্তেই মাইকের তীক্ষ্ণ শব্দে সবার নজর গেল মঞ্চের দিকে। এক তরুণ ছেলে হাসি মুখে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে ঘোষণা করল, শুভকামনা রইল নেহাল আর আফরার জন্য। আপনাদের আগামী দিনগুলো যেন সুখে আর হাসিতে ভরপুর থাকে সেই দোয়াই করে। যাই হোক, এবার আসল কথায় আসি। গতকাল সিঙ্গেল ড্যান্স হয়েছে, তাই আজ আমরা চাই ধামাকা কাপড় ড্যান্স। আর সেই ড্যান্স হবে এই বাড়ির 3 প্রিয় দম্পতিকে নিয়ে। পুরো প্যান্ডেল তখন পিনপতন নীরবতা। ছেলেটি আবার বলতে শুরু করলো, প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি খান বাড়ির বড় ছেলে আব্রাহাম খান রৌদ্র এবং তার স্ত্রী তাহাসুম ফিহাত তুরাকে। তারপর মঞ্চে আসবে মেজ ছেলে আয়ান খান এবং তার স্ত্রী তিথি। সর্বশেষে আসবে খান বাড়ির একমাত্র জামাই শিহাব চৌধুরী এবং তার স্ত্রী আরশি খান। দয়া করে আপনারা মঞ্চে এসে নাচের জন্য প্রস্তুত হন। কথাটা শেষ হতে না হতেই চারিদিকে তালি আর শীষ দেওয়ার শব্দে কান পাতা দায় হয়ে পড়ল। কিন্তু এই উল্লাসের মাঝে সৃজনীর অবস্থা হলো দেখার মতো। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সে কি ভুল শুনল? রুদ্র বিবাহিত, আর যাকে সে রুদ্রের বোন ভেবে অবজ্ঞা করছিল সেই তুরাই রুদ্রের স্ত্রী। সৃজনীর মাথার ভেতরটা যেন ভন ভন করে ঘুরতে লাগলো। পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। রুদ্র বিবাহিত এই নির্মম সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অস্থির হয়ে সে পাশে থাকা এক মহিলার কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এক্সকিউজ মি আন্টি, আসলে খানবাড়ির বড় ছেলে রৌদ্র কি না সত্যি বিবাহিত? মহিলাটি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ মা, অনেক দিন আগেই তাদের বিয়ে হয়েছে। সৃজনী 2 পা পিছিয়ে গেল। যে মানুষকে নিয়ে সে এত রঙিন স্বপ্ন বুনেছিল সে বিবাহিত, আর তুরাকে সে কি না বলে ছোট করার চেষ্টা করছে। অপমানের কষ্টে আর হাহাকারে সৃজনীর বুকটা যেন ফেটে যাচ্ছে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু এই উৎসবের মাঝে সে কেবল পাথরের মতো দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে রুদ্র আর তুরা মঞ্চে উঠে এলো। চারিদিকে উজ্জ্বল আলো আর শত শত মানুষের করতালিতে প্যান্ডেলে তখন মুখরিত। রুদ্র তুরার সামনে দাঁড়িয়ে ওর চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো।
তারপর খুব রাজকীয় ভঙ্গিতে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, লেটস ডান্স। তুরা কয়েক মুহূর্ত রুদ্রের নেশাতুর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের কাঁপা কাঁপা হাতটা রুদ্রের হাতের উপর রাখলো। ঠিক সেই মুহূর্তেই সাউন্ড বক্সে ভারী বেস আর নিখুঁত শব্দে বেজে উঠল সেই সুর। আকস্মিক সেই গগন বিদারী আওয়াজে তুরা সামান্য কেঁপে উঠলে রুদ্র দেরি না করে শক্ত করে তুরার হাতটা নিজের মুঠোয় নিল। রুদ্র তুরার এক হাত একটু উপরে তুলে ধরে অন্য হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরল। তারপর বক্সের তালের সাথে তাল মিলিয়ে সে অতি সাবধানে পা মেলাতে শুরু করলো। গানের তাল বাড়ার সাথে সাথে রুদ্র এক ঝটকায় তুরাকে নিজের শরীরের একদম কাছে টেনে নিল। রুদ্রের বলিষ্ঠ বুকের স্পর্শে তুরার সারা শরীর যেন অবশ হয়ে এলো। রুদ্র তুরার কোমরে হাত রেখে ওকে নিয়ে মঞ্চের মাঝখানে চক্কর দিতে লাগলো। বক্সে তখন গানের কলি বাজছে। রুদ্রের পা যেন মঞ্চের সাথে ছন্দ মেলাচ্ছে। সে একবার তুরাকে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে আবার এক টানে নিজের বাহুবন্দি করে ফেলল। রুদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার কপালে আছড়ে পড়ছে। তুরা যখন রুদ্রের বাহুবন্দি হয়ে শূন্য হালকা পাক খেলো, তখন প্যান্ডেলের পোলাপান শীষ দিয়ে আর তালি বাজিয়ে পুরো এলাকা মাথায় তুলে ফেলল। রুদ্র তুরার চোখের দিকে তাকিয়ে ঠোঁট মিলিয়ে গাইতে শুরু করল। तू अदा है, तू मोहब्बत, तू है मेरा प्यार है, मर मिटा हूँ है मुझे इकरार है। রুদ্রের সেই গম্ভীর অথচ মায়াবী চাহনি দেখে তুরা যেন পৃথিবীর সব কিছু ভুলে গেল। মনের ভেতরের জমাট বাঁধা সব অভিমান আর প্রশ্ন যেন রুদ্রের সেই জাদুকারী স্পর্শে মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তুরা নিজের অজান্তেই রুদ্রের কাঁধে হাত রেখে ওর তালে তালে মেলাতে লাগলো। রুদ্রের হাতের শক্ত বাঁধন যেন তুরাকে বারংবার মনে করিয়ে দিচ্ছে সে কেবলই রুদ্রের, আর কারো নয়। পুরো প্যান্ডেলের মানুষ তখন মন্ত্রমুগ্ধের মতো এই দম্পতির নিখুঁত রসায়ন দেখছে। গানের শেষ সুরটুকু পর্যন্ত ওরা যেন এক অন্য জগতে হারিয়ে গেছে, যেখানে রুদ্রের প্রতিটি স্পর্শ ছিল তুরার জন্য একটি নীরব প্রতিশ্রুতি। ধীরে ধীরে রুদ্র আর তুরার সেই মোহময় নাচ শেষ হলো। নাচ শেষ হতে না হতেই আয়ান আর তিথি মঞ্চে উঠে এলো। ওরাও দারুণ এক কাপল ড্যান্স উপহার দিল সবাইকে। সবশেষে শিহাব আরশিও মারাত্মক কাপল ড্যান্স দিল। ওদের 3 জোড়া নাচ যখন শেষ হলো, পুরো প্যান্ডেল করতালিতে ফেটে পড়ল। সবাই যখন খুশিতে আত্মহারা। কিন্তু সৃজনীর কাছে প্রতিটি মুহূর্ত বিষের মতো ঠেকছে। মঞ্চের উপর রুদ্র আর তুরার সেই নিবিড় রসায়ন সৃজনীর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। চারপাশে এই উৎসবের আমেজ আর লোকজনের হাসি ঠাট্টা সবই এখন তার কাছে অসহ্যকর বিরক্তির কারণ মনে হচ্ছে। সৃজনীর বুক ফেটে কান্না আসছে, কিন্তু এখানে সবার সামনে সে নিজেকে ভেঙে পড়তে দিতে চায় না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সৃজনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কাউকে কিছু না বলে, কোনো বিদায় না জানিয়ে সে দ্রুত পায়ে প্যান্ডেল থেকে বেরিয়ে এলো। চোখের জল কোনো মতে আটকে রেখে সে সোজা মেন রোডের দিকে হাঁটা দিল। একটা খালি গাড়ি পেতেই তাতে উঠে বসলো সে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকে সৃজনী মনে মনে বিষিয়ে উঠল। রুদ্র যে তার ধোঁয়াছোঁয়ার বাইরে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাত তখন 10টা। প্যান্ডেল জুড়ে এক বিষণ্ণ নীরবতা নেমে এসেছে। আরফার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসতেই চারপাশে আনন্দটুকু যেন নিমিষেই মিলিয়ে গেল। আরফা তার বাবা আরিফুল খানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মেয়ের কান্নার শব্দ সমর্থ মানুষ আরিফুল খান আজ ভেঙে পড়েছেন। তুরা, তিথি আর আরশিও নিজেদের চোখের জল ধরে রাখতে পারছে না। তারা আলফাকে ঘিরে ধরে অঝরে কাঁদছে। এক কথায় পুরো বাড়ির সবাই যখন কান্নায় ভেঙে পড়েছে, কেবল রুদ্র আর শিহাব দু বন্ধু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওদের চোখে পানি নেই, কিন্তু চোয়াল শক্ত হয়ে আছে। বোনকে পর করে দেওয়ার এক গভীর নীরব যন্ত্রণা ওদের ভেতরে খেলা করছে। আরফা এবার আয়ানের দিকে এগিয়ে গেল। নিজের একমাত্র কলিজার ভাইটাকে জড়িয়ে ধরে সে পাগলের মতো কাঁদতে লাগলো।
আয়ান এতক্ষণ নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও আরফার কান্না দেখে আর পারল না। সে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। ছোটবেলা থেকে যে বোনটা তার ছায়া হয়েছিল আর সে অন্যর বাড়ি চলে যাচ্ছে ভাবতেই আয়ানের কলিজাটা যেন ছিঁড়ে আসছে। কান্নাকাটি আর সবার সাথে শেষ মুহূর্তে টুকটাক কথা বলে আরফাকে গাড়িতে তুলে দেওয়া হলো। গাড়িটা যখন ধীরে ধীরে চোখের আড়াল হতে শুরু করলো তখন সবার মনে হলো বাড়ির একটা অংশ যেন শূন্য হয়ে গেল। আরফা আজ আর কেবল আরফা নেই। বাবার বাড়ির মায়া কাটিয়ে সে আজ একজনের স্ত্রী হয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমালো। ক্লান্ত শরীরে আরশি কোনো মতে পা টেনে টেনে রুমে এলো। সারা দিনের ধকল আর আরফার বিদায়ের কান্না সব মিলিয়ে শরীর আর মন যেন ভেঙে আসছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বর দিকে তাকালো। গয়নাগুলো এখন শরীরের উপর ভারী বোঝার মতো মনে হচ্ছে। সে একে একে হাতের চুড়ি কানের দুল খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। সব শেষে যখন দু হাত মাথার উপর তুলে ঘাড়ের পেছনের নেকলেসের হুকটা খোলার চেষ্টা করছে ঠিক তখনই ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আয়নায় তাকিয়ে আরশি কিছু বুঝে ওঠার আগে অনুভব করলো এক জোড়া তপ্ত হাত তার ব্লাউজের ফিতাটা টান দিয়ে আলগা করে দিল। আকস্মিক এই ছোঁয়ায় আরশির সারা শরীর দিয়ে যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। আয়নায় চোখ পড়তেই দেখলো পেছনে শিহাব দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ আজ এক আদিম নেশা। শিহাব আরশির ব্লাউজটা কাঁধ থেকে অনেকটা নামিয়ে নিয়ে নিজের ভিজে ঠান্ডা ঠোঁটজোড়া আরশির নগ্ন কাঁধে ছোঁয়ালো। আরশি শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। দু হাতে নিজের শাড়িটা শক্ত করে খামচে ধরল সে। শিহাব ধীরে ধীরে আরশির কানের লতির কাছে মুখ নিয়ে এসে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল। শিহাবের এমন সরাসরি আর বেহেয়া কথায় আরশির লজ্জায় একদম কুঁকড়ে গেল। সে লজ্জা সইতে না পেরে সিটকে সেখান থেকে দৌড়ে পালাতে চাইল, কিন্তু শিহাব আজ বড্ড চতুর। সে এক টানে আরশির শাড়ির আঁচল ধরে ফেলল। আরশি টাল সামলাতে না পেরে পিছু হেঁটে সরাসরি শিহাবের শক্ত বুকের উপর আছড়ে পড়ল। শিহাব ওকে নিজের দু বাহুর খাঁচায় শক্ত করে বন্দি করে কানের কাছে মুখ ঘষে বলল, পালাতে চাও? আজ আমি বড্ড বেসামাল আরশি। আজ আর রক্ষা নেই তোমার। আজ যদি খাট ভাঙে তবে ফ্লোরেই বাসর হবে। ফ্লোর ভাঙলে পাতালে নামবো, তবুও আজ আমি বাসর করে ছাড়বো। শিহাবের দু হাতে শক্ত বাঁধন আর তার গলার সেই নেশাতুর স্বর আরশিকে পুরোপুরি অবশ করে দিল। সে আর কথা বলার শক্তি পেল না। কেবল শিহাবের চওড়া বুকে মুখ লুকিয়ে নিজের লজ্জা ঢাকার এক ব্যর্থ চেষ্টা করলো। শিহাব তাকে পাজা কোল করে তুলে নিয়ে বিছানার দিকে পা বাড়ালো। শিহাব অত্যন্ত কোমলতায় আরশিকে বিছানার নরম গদিতে শুয়ে দিল। নিজের শরীরের পুরো ভরটা আরশির উপর ছেড়ে দিয়ে শিহাব আলতো করে আরশির গলার সেই ভারী নেকলেসটা খুলে পাশে সরিয়ে রাখলো। আরশির ললাটে অবাধ্য হয়ে ছড়িয়ে থাকা কয়েকটা চুল যত্ন করে কানের পিঠে গুজে দিল শিহাব। তারপর খুব ধীর লয়ে আরশির কপালে নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। আরশি এক গভীর আবেশে চোখ বুজে সেই স্পর্শ নিজের অস্তিত্বে মিশিয়ে নিল। পর মুহূর্তেই শিহাব আর কোনো দূরত্ব রাখলো না। শিহাব আরশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক উন্মাদ নেশায় শিহাব আর আরশিকে নিজের করে নিতে লাগলো। আরশিও আজ আর নিজেকে সরিয়ে রাখলো না। আরশির হাত দুটো শিহাবের চওড়া পিঠের উপর বিচরণ করতে শুরু করলো। দুজনে একে অপরের উত্তাপে যেন মমের মতো গলে যেতে লাগলো। তাদের এই মুহূর্তগুলো সময়ের সাথে সাথে আরো গভীর থেকে গভীরে পৌঁছে গেল। শরীরের আবরণগুলো এক এক করে খসে পড়ে দুজনকে যেন এক বিন্দুতে মিলিয়ে দিল। একে অপরের ঘন নিঃশ্বাসের শব্দ তখন রুমের নীরবতাকে ছাপিয়ে দিচ্ছে। শিহাবের প্রতিটি স্পর্শ, প্রতিটি আদর আরশির অস্তিত্বের এত গভীরে গিয়ে পৌঁছালো যে আরশির চোখ দিয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ল, যা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আরশি ঠিক সেই চরম সুখের মুহূর্তে শিহাবকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শিহাবের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে অস্পষ্ট সুরে আরশি বলল, আই লাভ ইউ শিহাব। আরশির এই কথায় শিহাবের ভেতরের আবেগকে যেন আরো বাড়িয়ে দিল। শিহাব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আরো বেশি উন্মাদ হয়ে শিহাব আরশিকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে চলল।
দীর্ঘ দিনের সব মান অভিমান সব দূরত্ব আজ ধুলোয় মিশে গেল। দুটি শরীর আর দুটি আত্মা আজ একে অপরের মাঝে বিলীন হয়ে ভালোবাসার এক অতল সাগরে হারিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় কেবল তাদের হৃৎস্পন্দনের আওয়াজই সাক্ষী হয়ে রইল এই ভালোবাসার। পরের দিন খানবাড়িতে শ্বাস বর। আজ সবাই মিলে আরফার শ্বশুর বাড়িতে যাবে, তাই সকাল থেকে হুড়োহুড়ি আর ব্যস্ততা। রৌদ্র শাওয়ার শেষ করে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে রুমের ভেতরে এলো। এসে দেখলো তুরা একটা ধবধবে সাদা শাড়ি পরে তৈরি হওয়ার চেষ্টা করছে। তুরার সবেমাত্র শাড়ির কুচিগুলো হাতের মুঠোয় গুছিয়ে নিয়ে পেটে গুজতে যাবে, ঠিক তখনই রুদ্রের স্থির চাহনি পড়ল তুরার উন্মুক্ত ফর্সা পেটের দিকে। তুরার সাথে রুদ্রের চোখাচোখি হতেই মুহূর্তের জন্য তুরা থমকে গেল। রুদ্রের ওই নেশালো চাহনি দেখে তুরার হাত থেকে শাড়ির কুচিগুলো ফসকে নিচে পড়ে গেল। তুরা দ্রুত রুদ্রের দিকে পিঠ দিয়ে ঘুরে দাঁড়িয়ে মেকি রাগ দেখিয়ে বলল, আপনি এইভাবে কেন দাঁড়িয়ে আছেন? দেখছেন তো আমি শাড়ি পরছি, লজ্জা করে না? বেরোন রুম থেকে। রুদ্র কোনো কথা বলল না, শুধু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে ধীর পায়ে তুরার পেছনে গিয়ে দাঁড়ালো। তুরাকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে নিতেই তুরার লজ্জায় আর রাগে ফট করে চোখ বন্ধ করে ফেলল। মুখ ঝামটা দিয়ে বলল, অসভ্য পুরুষ, লজ্জা শরম সব কি ধুয়ে খেয়েছেন? তাও সামনে দাঁড়িয়ে আছেন। রুদ্র এবার খুব কাছ থেকে তুরার দিকে তাকালো। সাদা শাড়িতে তুরাকে আজ পরীর মতো লাগছে। তুরার ফর্সা পেটের ভাঁজে রুদ্রের চোখ আটকে যেতেই রুদ্র একটা লম্বা শ্বাস নিল। নিজেকে সামলানোর দায় হয়ে পড়ছে ওর জন্য। রুদ্র আলতো করে নিচে নামলো এবং তুরার হাত থেকে শাড়িটা টেনে নিয়ে নিজেই নিপুণ হাতে কুচিগুলো গুছিয়ে দিল। তারপর অতি সাবধানে সেই কুচিগুলো তুরার নাভির নিচে গুজে দিতেই তুরা শিউরে উঠল। এক অদৃশ্য শিহরণ বয়ে গেল তুরার শরীরে। রুদ্র তুরার কাঁধের উপর আঁচলটা টেনে দিয়ে নিচু স্বরে বলল, এবার চোখ খোলো। এভাবে চোখ বন্ধ করে আমার মাথা নষ্ট করো না, নাহলে গরম কামতে আমাকে আবার শাওয়ার নিতে ঢুকতে হবে। তুরা ফট করে চোখ খুলে রাগে কিছু বলতে চাইল, কিন্তু রুদ্র তার আগেই সরে গিয়ে আলমারি থেকে নিজের জন্য একটা সাদা শার্ট আর প্যান্ট বের করে নিল। রুদ্র রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঠিক করতে যাবে, অমনি তুরার সামনে এসে দাঁড়ালো। রুদ্রের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে নিজের হাতে তোয়ালে দিয়ে রুদ্রের ভেজা চুলগুলো মুছতে শুরু করলো। রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, আবেশে দেখছে তার পাগলি বউয়ের এই যত্ন। রুদ্রের চুল সেট করে দিয়ে তুরা নিজেও আয়নার সামনে দাঁড়ালো। দু হাত রেশমি চুড়ি পরল, চোখে গাঢ় কাজল দিল, কানে ঝুমকো আর ঠোঁটে হালকা লিপস্টিক। তুরা যখন কপালে একটা ছোট্ট সাদা পাথরের টিপ পড়েছে, তখন আয়নায় দেখলো রুদ্র ঠিক পেছনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে আজ আবার সেই পুরনো নেশা। তুরা টিপটা ঠিক করতে করতে আয়নাতেই রুদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, সারাক্ষণ কি আপনার মাথায় এই অসভ্যতমি করে ধান্দা থাকে? তুরার কথায় রুদ্র তুরাকে পেছন থেকে শক্ত করে জড়ে ধরল। তুরার গালে একটা গভীর চুমু খেয়ে রুদ্র আবেশে বলল, এতটাই মিষ্টি যে তোমাকে সারাক্ষণ শুধু কাছে পেতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি এত আদরে কেন বলো তো? সারাক্ষণ খালি তোমাকে আদর করতে মন চায়। তুরা লজ্জায় লাল হয়ে গেল। রুদ্রের শক্ত বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে করতে তুরা বলল, আমি জানি না, ছাড়েন আমায়। আপনার লজ্জা শরম দিন দিন কমছে। রুদ্র তুরাকে আরো নিবিড়ভাবে বুকের সাথে লেপ্টে ধরল। আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রুদ্র হঠাৎ খুব গভীর আর আকুল গলায় বলল, ও বউ, বলো না, আমি কবে বাবা হব? আমার না বড্ড বাবা ডাক শুনতে ইচ্ছে করছে। কবে তোমার শুরুটা আমার অস্তিত্ব আসবে? কবে আমাদের মাঝে একটা ছোট্ট রৌদ্র বা ছোট্ট তুরা আসবে? রুদ্রের এমন আবেগঘন আর সরাসরি প্রশ্নে তুরা মুহূর্তেই স্থির হয়ে গেল। তুরার ধস্তাধস্তি থেমে গেল। এক অদ্ভুত ভালো লাগা আর আবেশে তুরার মনটা ভরে উঠল। তুরা আয়নায় রুদ্রের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আল্লাহ যেদিন চাইবে সেই দিনই সবটা হবে। এখন ছাড়েন, অনেক দেরি হয়ে যাচ্ছে।
রুদ্র তুরার গালে আবারও একটা লম্বা চুমু দিয়ে তুরাকে ছেড়ে দিল। এবার রুদ্র দ্রুত হাতে নিজের শার্টের হাতা দুটো ভাঁজ করে নিল। বাঁ হাতের দামি ঘড়িটা পরল। চুলে জেল দিয়ে খুব সুন্দর করে সেট করে নিল রুদ্র। সব শেষে পারফিউম স্প্রে করে চোখে একটা ব্ল্যাক সানগ্লাস দিল। রুদ্র যখন পূর্ণরূপে একজন হিরোর মতো তৈরি হলো, তুরা পাশে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্রের এই হিরো সাজটা তুরার কেন যেন পছন্দ হলো না। তুরা হুট করে রুদ্রের সানগ্লাসটা টান দিয়ে খুলে নিল আর হাত দিয়ে রুদ্রের পরিপাটি করা চুলগুলো একদম এলোমেলো করে দিয়ে বলল, এই যে, বাইরে যাওয়ার জন্য এত হিরো সাজার দরকার নেই। অন্য মেয়েরা তাকিয়ে থাকুক তা আমি চাই না। আমি আপনাকে এই এলোমেলো চুলেই দেখতে চাই। তুরার এই অধিকার বোধ দেখে রুদ্র শব্দ করে হেসে দিল। রুদ্র নিজের হাত দিয়ে চুলগুলো আবারও ঘেটে দিয়ে বলল, এই নাও, তোমার ইচ্ছা মতো অগোছালো হলাম। এবার খুশি তো? রুদ্রের ঘন সিল্কি আর জোড়া জোড়া চুলগুলো কপালে এসে পড়ায় রুদ্রকে এখন আগের চেয়েও বেশি কিউট আর আকর্ষণীয় লাগছে, যা তুরা স্পষ্ট বুঝতে পারল। তুরা মনে মনে ভাবল, এই মানুষটাকে যেভাবে রাখা হয় সেভাবেই মারাত্মক লাগে। তুরা এবার চিরুনিটা নিয়ে আবারও সুন্দর করে রুদ্রের চুলগুলো গুছিয়ে দিল। খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তুরা, সন্তুষ্টির হাসি দিয়ে বলল, এবার ঠিক আছে। এবার আমার পারফেক্ট হাজবেন্ড লাগছে। তুরার মুখে নিজের প্রশংসা শুনে রুদ্রের মনটা খুশিতে ভরে উঠল। রুদ্র এবার একদম ছোট বাচ্চাদের মতো আবদারের স্বরে বলল, তাই বলছি, তাহলে পারফেক্ট হাজব্যান্ড হওয়ার পুরস্কার হিসেবে গালে একটা পাপ্পি দাও। রুদ্রের এমন নির্লজ্জ আবদার শুনে তুরা দুষ্টুমি ভরা হাসল। তুরা হাত দিয়ে ইশারা করে রুদ্রকে একটু নিচু হতে বলল। রুদ্র ভাবল তুরা বোধ হয় সত্যি আজ সোহাগ করবে, তাই রুদ্র বাধ্য ছেলের মতো মাথাটা হালকা নিচু করল। সুযোগ পেয়ে তুরা কালক্ষেপণ করল না। রুদ্রের গালে একটা আলতো পাপ্পি দিয়ে সো মেরে রুদ্রের শার্টের কলারটা সরিয়ে দিল। পর মুহূর্তেই রুদ্রের ঘাড়ের ওপর বসিয়ে দিল এক শক্ত কামড় দিয়ে তুরার শাড়ির কুচি সামলে নিয়ে হাসতে হাসতে রুম থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। আকস্মিক ব্যথায় রুদ্র আহ করে চিৎকার দিয়ে উঠল। এক হাত দিয়ে ঘাড় চেপে ধরে রুদ্র আয়নার দিকে তাকিয়ে দেখল সেই জায়গাটা লাল হয়ে আছে। তুরা ততক্ষণে দরজার ওপাশে চলে গেছে। রুদ্র দাঁত কিরমির করে তুরার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কুত্তি রে, আজকে খালি তোর একা পেলই। এই কামড়ের শোধ তো আমি তুলবই তুলবো। তখন কিন্তু আর কান্নাকাটি করে মাফ পাবি না। তনুজা খানের রুম থেকে নীল শাড়ি পরে বেরিয়ে এলো তিথি। তিথি নিজে শাড়ি পরতে জানে না, তাই তনুজা খানের কাছ থেকে শাড়িটা পরে নিল। নীল রঙের এই শাড়িতে তিথিকে এক অদ্ভুত মায়াবী লাগছে। তিথি নিজের খোলা চুলগুলো ঠিক করতে করতে গুটি গুটি পায়ে রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই আয়ান পুরোপুরি রেডি হয়ে হাতে ফোন স্ক্রল করতে করতে নিজের রুম থেকে বেরিয়ে আসছিল। দুজনেই যার যার চিন্তায় এতটাই মগ্ন ছিল যে কেউ কাউকে খেয়ালই করেনি। ফলস্বরূপ মাঝপথে এসে দুজনে একে অপরের সাথে বেশ জোর ধাক্কা খেল। ধাক্কার চোটে আয়ানের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল আর তিথিও তাল সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে যেতে নিল। কিন্তু আয়ান ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে তিথির কোমর জড়িয়ে ধরল। তিথি ভয়ে আতঙ্কে উঠে চোখ বন্ধ করে ফেলল এবং বাঁচার তাগিদে আয়ানের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরল। তিথির হৃৎপিণ্ড ধুকভুক করছে। আতঙ্কে তিথি বড় বড় শ্বাস নিতে লাগলো। আয়ানও বড় বড় শ্বাস নিতে নিতে তিথির ওই বুজে থাকা মায়াবী চোখের দিকে তাকালো। মুহূর্তেই আয়ান যেন পাথরের মতো থমকে গেল। চারপাশের সব কোলাহল, ফোন পড়ে যাওয়া কিংবা আরফাদের বাড়ি যাওয়া, তারা সব কিছু আয়ানের মাথা থেকে মুছে গেল। পুরো পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে কেবল তাদের দুজনের জন্য। আয়ান অপলক দৃষ্টিতে তিথির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল, যেন এই মুখটি সে জনম জনম ধরে দেখেও তৃপ্তি হতে পারবে না। তিথির গায়ে হালকা পারফিউমের ঘ্রাণ আর তার ওই নীল শাড়ির মায়া আয়ানকে এক অজানা রাজ্যে নিয়ে গেল। আয়ান নিজেও বুঝতে পারছে না এই মেয়েটার চোখে ওই বন্ধ পাতায় এমন কি জাদু আছে যা আয়ানকে বারবার এতটা আচ্ছন্ন করে ফেলছে।
সত্যি সময় কিভাবে বদলে যায়। একটা সময় ছিল যখন আয়ানের সাথে তিথির সামান্য ধাক্কা লাগতো, আয়ান রেগে আগুন হয়ে যেত, তিথিকে কড়া গলায় বকতো, এমনকি রাগে মাথায় শাসন করতেও দ্বিধা করতো না। অথচ আজ সেই উদ্যক্ত আয়ানই পাহাড়ের মতো শান্ত। তিথির দিকে তাকিয়ে থাকা আয়ানের ওই চোখের কোণে আজ কোনো ঘৃণা নেই, বরং একরাশ মায়া টলমল করছে। আয়ানের মোহগ্রস্ত দৃষ্টি যেন বলছে, নিথর হয়ে এভাবেই তিথিকে দেখে পুরোপুরি জীবন পার করে দেওয়া যায়। বেশ কিছুক্ষণ পর তিথি ধীরে ধীরে চোখের ভারী পাতা দুটো মেলল। চোখ খুলতেই আয়ানের ওই অতলান্ত মায়াভরা চোখ জোড়ার সামনে পড়ল। তিথিও অপলক কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন আয়ানের চোখের ওই গভীরতায় তিথি যেন ডুবে যাচ্ছে। হুট করে ঘোর কাটতেই তিথি হুড়মুড় করে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জায় আর কাঁপাকাঁপি বুকে কোনো কথা না বলে বড় বড় পা ফেলে তিথি দ্রুত নিজের রুমের দিকে পালিয়ে গেল। আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথির চলে যাওয়া দেখলো এবং ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী হাসি ফুটিয়ে ফ্লোর থেকে ফোনটা তুলে নিয়ে নিচে নেমে এলো। ধীরে ধীরে খান বাড়ির সবাই রেডি হয়ে বাড়ির উঠোনে জড়ো হতে লাগলো। আরশি আর শিহাবও ধীর পায়ে বেরিয়ে এলো। ওরা আজ ম্যাচিং করে কালো পোশাক পরেছে। কালো শাড়িতে আরশিকে যেমন মায়াবী লাগছে, শিহাবকেও কালো শার্টে ঠিক ততটাই ড্যাশিং মনে হচ্ছে। তুরা রোশনি খানের সাথে কোনো একটা বিষয় নিয়ে হাসি মুখে গল্প করছিল। হঠাৎ তুরার নজর গেল বাড়ির সদর দরজার দিকে, যেখান দিয়ে রুদ্র খুব ভাব নিয়ে হেঁটে আসছে। রুদ্রকে দেখা মাত্রই তুরার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। রুদ্রের বাম গালে লিপস্টিকের সেই টকটকে লাল চিহ্নটা একদম স্পষ্ট ফুটে আছে, যা তুরা কিছুক্ষণ আগে নিজেই অজান্তে এঁকে দিয়েছিল। রুদ্রের এমন বেহাল দশা দেখে তুরা এক হাত কোমরে আর অন্য হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই লোকটা কি সব লজ্জা শরম ধুয়ে ফেলেছে একেবারে। বাড়ি থেকে বের হওয়ার আগে মুখটা কি একবারও আয়নায় দেখে আসতে পারলো না? তুরার এমন ছটফটানি দেখে আরশি কাছে এগিয়ে ভ্রু কুঁচকে বলল, কি রে তোরা, কি হয়েছে? একা একা নিজের সাথে কিসের ঝগড়া করিস? তুরা অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিল এবং আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, না মানে আসলে কিছু না আপু, এমনি। রুদ্র কাছে আসতেই শিহাবের বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে রুদ্রের গালের ওই লাল দাগটা ধরা পড়ল। শিহাব ঠোঁট কামড়ে সেই হাসি চেপে রুদ্রর দিকে এগিয়ে গেল। রুদ্রকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে একটু আড়ালে সরিয়ে নিয়ে ফিসফিস করে শিহাব বলল, আরে শালা, দিনে দুপুরে এত রোমান্স করিস ভালো কথা, কিন্তু অন্তত আয়নায় একবার নিজের চেহারাটা তো দেখে আসবি। এই ছাপ নিয়ে তো একদম ইন্টারন্যাশনাল হিরো হয়ে গেছিস। রুদ্র কিছুই বুঝতে না পেরে আকাশ থেকে পড়ল। শিহাব রুদ্রের কাঁধে হাত ভর দিয়ে হাসি চেপে রেখে বলল, তোর গালে স্পষ্ট লিপস্টিকের দাগ রে ভাই। মনে হচ্ছে তোরা ভাবি একদম সিলমোহর মেরে তোকে রিজার্ভ প্রপার্টি বানিয়ে রেখেছে। সবার সামনে মান সম্মান যাওয়ার আগে ওটা জলদি মুছে ফেল। শিহাবের কথায় রুদ্র বাম হাত দিয়ে গালে হালকা ঘষা দিতেই আঙ্গুলে লাল রঙের আভা দেখতে পেল। রুদ্র তৎক্ষণাৎ তুরার দিকে তাকাতেই দেখলো তুরা রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। রুদ্র মোটেও ঘাবড়ালো না, বরং সবার সামনে তুরাকে একটা ফ্লাইং কিস দিয়ে পকেট থেকে টিস্যু বের করে গাল মুছে নিল। রুদ্রের এমন নির্লজ্জ আচরণে তুরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবাই একে একে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শিহাব আরশিকে নিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল। আনোয়ার খান রুদ্রের দিকে তাকিয়ে বললেন, রুদ্র, তুই তুরাকে নিয়ে আয়, আর বাকিরা বাড়ির বড় গাড়ি দিয়ে আসুক। আনোয়ার খানের কথা মতো রুদ্র তুরাকে নিয়ে নিজের গাড়ির দিকে এগোলো। আনোয়ার খান এবার আয়ানকেও নির্দেশ দিলেন, আয়ান, তুইও তিথিকে নিয়ে আয়। তিথি আয়ানের সাথে যেতে মোটেও রাজি ছিল না। সে দ্রুত বলে উঠল, না না চাচা, আমি তোমাদের সাথেই যাব। কিন্তু আয়ান তিথির কোনো অজর আপত্তি শুনল না। সবার সামনেই হুট করে তিথিকে কোলে তুলে নিল আয়ান। তিথি অপ্রস্তুত হয়ে হাত পা ছুড়লেও আয়ান সোজা গিয়ে তিথিকে নিজের গাড়ির সামনের সিটে বসিয়ে ডোর লক করে দিল। তিথি রাগে ফেটে পড়ে কিছু বলতে যাবে, তার আগে আয়ান ড্রাইভিং সিটে বসে খুব কড়া আর রাগী চোখে তিথির দিকে তাকিয়ে বলল, একটা কথা বলে দেখ,
তাহলে তোকে এইখানে রেখেই চলে যাব। আয়ানের এই তপ্ত চাহনি দেখে তিথি দমে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। মুখ গোমরা করে জানালার বাইরে তাকিয়ে রইল। আয়ান গাড়ি স্টার্ট দিল। খানবাড়ির গাড়িগুলো একে একে সারিবদ্ধভাবে শিকদার বাড়ির সদর দরজায় এসে থামলো। খান বাড়ির গাড়ি দেখে শিকদার বাড়ির চারিদিকে যেন আনন্দের হই হুল্লোড় বেড়ে গেল। কন্যাপক্ষ সাগ্রহে গেটের সামনে এসে দাঁড়িয়েছে। খান বাড়ির অতিথিদের বরণ করে নেওয়ার ধুম লেগে গেল। বাড়ির ভেতরে তখন উৎসবে ব্যস্ততা, কেউ আপ্যায়নে মত্ত, কেউ বা হাসি গল্পে। কিন্তু এত আনন্দের মাঝেও একজনের মনে বিষাদের ছায়া ঘনিয়ে আছে, আর সে হলো সৃজনী। কাল বাড়িতে ফেরার পর থেকেই সৃজনী নিজেকে একরকম ঘরবন্দি করে ফেলেছিল। কেঁদে কেঁদে চোখের কোণ ফুলিয়ে ফেলেছে। নেহাল বারবার জানতে চেয়েছে কেন সৃজনী কাউকে কিছু না বলে হঠাৎ কাল চলে এসেছিল, কিন্তু সৃজনী কোনো মতে এড়িয়ে গেছে। সৃজনীর আপ্রাণ চেষ্টা করছে সবার সামনে নিজেকে স্বাভাবিক ও হাসি খুশি রাখার, কিন্তু যখনই রুদ্রের সেই বিবাহিত হওয়ার সত্যটা মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে। জীবনে কোনো দিন কাউকে সেভাবে পছন্দ হয়নি সৃজনীর। রুদ্রই প্রথম যে সৃজনীর মনে ঠাঁই করে নিয়েছে, অথচ সেই মানুষটাই কিনা পরকাল থেকে অন্য কারো হয়ে আছে। এটা যেন সৃজনীর কাছে এক দুঃসহ যন্ত্রণা। সৃজনী তার কাজিনদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল সদর দরজার দিকে। হঠাৎ দেখলো রুদ্র আর তুরা পাশাপাশি হেঁটে আসছে। দুজনের পরনেই সাদা ম্যাচিং পোশাক, যেন একে অপরের জন্যই তৈরি কোনো এক স্বর্গীয় জুটি। রুদ্রের মাঝে মধ্যে আর চোখে তুরার দিকে তাকাচ্ছে, আর ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলছে, যা সৃজনীর তীক্ষ্ণ নজরে ধরা পড়ল। দৃশ্যটা দেখা মাত্র সৃজনীর বুকটা যেন হাহাকার করে উঠল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও অনেক কষ্টে নিজেকে পাথর করে দাঁড়িয়ে রইল সৃজনী। ভেতরে আরফাকে লাল বেনারসিতে কনের সাজে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে রাখা হয়েছে। সবাই নতুন বউয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ। তুরা আরফাকে দেখা মাত্রই চঞ্চল পায়ে ছুটে গেল এবং তাকে জড়িয়ে ধরে আহ্লাদে বলল,